হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি তোমাদের সোমনাথ স্যার, অঙ্কের শিক্ষক। সো আজকে এসেছি একটা নতুন চ্যাপ্টার নিয়ে, ক্লাস 8-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পূর্ব পাঠের পুনরালোচনা। যদিও এই যে পূর্ব পাঠের পুনরালোচনার মধ্যে প্রথম যে পাঠটা রয়েছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের যে অঙ্কগুলো রয়েছে, এই জিনিসগুলো আমরা কিন্তু ক্লাস 7-এ অটোমেটিক্যালি করে এসেছি, তবুও ওরা দিয়েছে। তাহলে ওরা যেহেতু তোমাদের দিয়েছে, তাহলে আমাদের আর একবার পুরনো জিনিসগুলো ঝালিয়ে নেওয়া দরকার আছে। ওকে, তাহলে অঙ্কগুলো যাওয়ার আগে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল এগুলো একটুখানি দেখে নিই। তো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যখন আমরা বলছি, তাহলে আয়তক্ষেত্র কাকে বলে সেটা একটা বড় পার্ট। কারণ আয়তক্ষেত্র কি একটা চতুর্ভুজ, তাই না? আয়তক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ, তাই তো, যার বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, সেটা কি আয়তক্ষেত্র। তাহলে ওপরের পোর্শনটাকে কি বলে? দৈর্ঘ্য বলে, লেন্থ। পাশেরটাকে কি বলে? ব্রেথ, তাই তো, মানে প্রস্থ। এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তাহলে বিপরীত দিকে আবার একটা দৈর্ঘ্য পাবো আমরা, যেটাকে এল দিয়ে ইন্ডিকেট করছে, লেন্থ বলে, এটাও দৈর্ঘ্য। তাহলে অপোজিটে আবার একটা বেধ পাবো আমরা, যেটাকে আমরা প্রস্থ বলছি। তাহলে পরিসীমা যখন আমরা বার করব, তখন আমরা কি বার করব না? চারিদিক, তাই না? বললো বাগানটা চারদিকে ঘিরে দিলাম। বাগানটা চারদিকে ঘিরে দিলাম মানে কি বোঝাচ্ছে? আমি চারদিকটা কোনো একটা জাল দিয়ে যখনই ঘিরে দিলাম, চৌহদ্দি মানে কিন্তু পরিসীমা। তাহলে দেখো, যদি আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করি, তাহলে প্রথম আমি কি পাবো? একটা লেন্থ পেলাম। আবার কি পাবো? এবার একটা ব্রেথ পেলাম। আবার দেখো একটা লেন্থ পেলাম। আবার দেখো যখন উপরে উঠছি, আবার একটা ব্রেথ পাচ্ছি। তাহলে আমি কি পেলাম? দুটো এল পেলাম আর দুটো বি পেলাম। তাহলে এবার দুটোতেই আছে, তাহলে সেক্ষেত্রে দুইটাকে আমি কমন নিয়ে বাইরে বার করলাম। কি হলো? এল প্লাস বি। নর্মালি এই যে লেন্থ আর এই যে ব্রেথ রয়েছে, তাহলে এই যে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা কি বেরোলো? আয়তক্ষেত্রের পরিসীমা বেরোলো। আয়তক্ষেত্রের পরিসীমা এটা কিন্তু বেরিয়ে গেল কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, এবার যখন আমি লেন্থ ব্রেথ পেলাম, তাহলে আমাকে কিন্তু ক্ষেত্রফলও চাইতে পারে। আবার কোনো ক্ষেত্রে এরকমও হয় যে লেন্থ দিয়ে দিচ্ছে, দিয়ে পরিসীমা দিচ্ছে, আবার ব্রেথ বার করতে বলছে। সেক্ষেত্রে আমরা কি করব? অর্ধ পরিসীমা বার করব। হয়েছে? অর্ধ পরিসীমা থেকে যদি আমি লেন্থ বাদ দিই, তাহলে ব্রেথ পাবো। অর্ধ মানে অর্ধেক। ধরো এইটা যেটা বেরোলো 2 ইন্টু এল প্লাস বি, এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2 দিয়ে কেটে গেল, এল আর বি পড়ে রইল। সেক্ষেত্রে যদি আমি এল বলে দেয়, তাহলে আমি বি পাবো, যদি বি বলে দেয় এল পাবো। ক্লিয়ার? আর কি জানতে হবে? এখানে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে কি হতে পারে? ক্ষেত্রফল কি? এটা লেন্থ, এটা লেন্থ, এটা ব্রেথ। তাহলে এটা ব্রেথ, এটা লেন্থ, তাহলে গুণ করে দিলেই তো হয়ে যাবে। লেন্থ ব্রেথ যেহেতু দুটো কমন দুদিকে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে লেন্থ ইন্টু ব্রেথ হয়েছে। অবশ্যই কিন্তু এককটা কিন্তু হবে বর্গ একক। ক্ষেত্রফল বললেই তখন কিন্তু বর্গ কথাটা অ্যাড হবে, আর পরিসীমা বললে তখন কিন্তু একক কথাটা অবশ্যই লিখতে হবে। অবশ্যই কিন্তু লিখতে হবে, কারণ যখনই তোমরা স্কোরটা একটু হাই জোনে করবে, মানে একটু বেশি নাম্বার হয়ে গেলে, তখন কিন্তু এই ধরনের ছোটোখাটো যে ভুলগুলো আমরা করি, সেই ভুলগুলোই কিন্তু নাম্বারগুলো অনেকটা কেটে নেয়। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ছোটোখাটো ভুলগুলোও করব না। ওকে,
কেন আজকে লেন্থ ব্রেথের বর্গ একক বললাম? কারণ লেন্থ ধরো এটা দিল 5 সেন্টিমিটার, এটা দিল 10 বা 3 সেন্টিমিটার, তাহলে আমরা গুণ করব 5 × 3 কত হয়? 15। 15 সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার, বা কি বলবো? বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। তাহলে এই ছোটোখাটো ভুলগুলো কিন্তু আমরা করব না। আর একটা জিনিস আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করলাম তো, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করলাম আমরা, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পেলাম। তাহলে আয়তক্ষেত্রে যদি কর্ণ বার করতে বলে কি হবে? দেখো এটা কি ব্রেথ, এটা কি লেন্থ, তাহলে এর স্কোয়ার আর এর স্কোয়ার করলেই পেয়ে যাবো না? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুটাকে বলা হয় অতিভুজ। সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুটাকে বলা হয় অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে দৈর্ঘ্য। এই দুটো সমান হলেও এই দুটো থেকে বড় কিন্তু হবে অবশ্যই অতিভুজটা। তাহলে কি আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 5 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, বর্গ কথাগুলো কিন্তু অবশ্যই যেন লেখা হয়। তাহলে এক্ষেত্রে এবার যখন আমি কর্ণ বার করতে যাব তাহলে কি হবে? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি বার করতে বলে তাহলে হবে রুট অফ কি আসবে? এটা ব্রেথ, এটা লেন্থ, তাহলে লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। এটা যদি আমরা বার করে ফেলতে পারি তাহলে কি হবে? আমরা কর্ণ বার করতে পারবো। তার মানে লেন্থ বলে দিল, ব্রেথ বলে দিল, সেখান থেকে আমরা পরিসীমা বার করতে পারবো, সেখান থেকে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো, সেখান থেকে আমরা কর্ণ বার করতে পারবো। এই এত কিছু কিন্তু আমরা বার করে নিতে পারবো। আবার তার অর্ধ পরিসীমা কত হতে পারে? তার হাফ ক্ষেত্রফল, ক্ষেত্রফল যদি বেরোয় তাহলে অর্ধ ক্ষেত্রফল কত হবে সেটাও পাবো। সবটা কিন্তু আমরা বার করতে পারবো যদি লেন্থ আর ব্রেথ বলে দেয়। এবার দেখা গেল কোনো সময় ক্ষেত্রফল বলল আর লেন্থ বলল, ব্রেথ দিল না, তখন যেহেতু আমার সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলকে যদি আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তাহলে আমি প্রস্থ পাবো, ক্ষেত্রফলকে যদি প্রস্থ দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্য পাবো। এই জিনিসগুলো কিন্তু একটু করলেই, প্র্যাকটিস করলেই কিন্তু আমরা শিখে যাব, কারণ এগুলো আমরা অটোমেটিক্যালি আগেই পড়েছি, তবুও আমরা আরেকবার ঝালাচ্ছি। ওকে, আরেকবার ক্লিয়ার করে নিচ্ছি জায়গাটা। তো এটা গেল আয়তক্ষেত্র। নেক্সট বর্গক্ষেত্রের একটা পার্ট আছে, দেখো এবার দেখো আমরা যদি বর্গক্ষেত্র দেখি তাহলে বর্গক্ষেত্র তো একটা চতুর্ভুজ নাকি, এরও তো 4টে বাহু, তাই না? তাহলে খেয়াল করে দেখো এরও 4টে বাহু, ঠিক কথা, কিন্তু 4টে বাহুই সমান, 4টে বাহুই সমান হয়েছে। এটা কিন্তু একটা বর্গক্ষেত্র, এই 4টে বাহুই কিন্তু সমান, এটাও সমান, এটাও এ, আমি ধরলাম এটা এ, এটাও এ, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য ধরলাম এ। তার মানে বাহু মানে কি? ভুজ, ভুজ মানে বাহু বলে। তাহলে যে চতুর্ভুজে 4টে বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, সেই চতুর্ভুজটাকে আমরা কিন্তু বর্গক্ষেত্র বলি। ওকে, তাহলে এটাও যদি আমার এটা পরিসীমা বার করতে থাকি তাহলে চারদিক যাব না, এটা তো চারদিকে বেড়া দেবো বা চারদিকে জাল দিয়ে ঘিরে দিলাম, তাহলে চারদিকে যদি জাল দেবো তাহলে 4টের দৈর্ঘ্যটা আমাকে ক্রস করতে হবে। তো তাহলে এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য এ, এটাও এ, এটাও এ, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? যদি আমরা এই পার্ট থেকে শুরু করি তাহলে এ, এদিকেও আবার এ এলো, আবার এদিকে একটা এ এলো, আবার এদিকে এলো, তাহলে কটা এ পেলাম? 1 2 3 4, 4 এ একক হয়েছে। এটা একটা পার্ট। আবার দেখো এটা আমি কি করছি? যোগ করছি। আচ্ছা, যোগের সংক্ষিপ্ত আকার কি? গুণ। যোগের সংক্ষিপ্ত আকার কি? গুণ। তাহলে আমি এই যে 4বার যোগ করছি, 4বার যোগ না করে 4টে বাহুই যেহেতু সমান, তাহলে 4 দিয়ে গুণ করে দিলেই তো পেয়ে যাবো আমি। দেখো ওটাই হয়েছে কিন্তু 4a।
তার মানে এটা এখানে কিছু নেই, মানে কি আছে, গুণ চিহ্ন আছে। তাহলে 4a মানে 4টে যোগফল, আর যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, তাহলে 4a হয়ে গেল। এবার এইটাই যদি আমরা এর ক্ষেত্রফল বার করতে পারি তাহলে কি হবে, সেক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, এটাও তাই, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ দুটোইতে, তাহলে কি হবে a ইন্টু এ, তাহলে a ইন্টু এ হলে কি হবে a স্কোয়ার। এককটা কিন্তু অবশ্যই বর্গ একক, এই কথাটা কিন্তু অবশ্যই আমায় লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, অবশ্যই কথাটা আমায় লিখতে হবে, বারবার কিন্তু বলছি। তাহলে এটা কি বাহু, তো তাহলে আমরা অথবা এটাও লিখতে পারি বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার, এই কথাটাও কিন্তু বলতে পারি, কারণ বাহু ইন্টু বাহু, কারণ মানে বাহু স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রে পরিসীমা 4a হলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো a স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রে যদি কর্ণ বার করতে বলে তাহলে কি হবে, বর্গক্ষেত্রের কর্ণ সমান কি হবে না, দেখো এটা a, এটাও a, তাহলে এটা আবার এটাও একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তো তাহলে এটা দৈর্ঘ্য যদি, এটা যদি প্রস্থ হয়, এটা যদি দৈর্ঘ্য হয়, তাহলে এটা কি অতিভুজ, মানে দৈর্ঘ্য প্রস্থ হলে এটা ক্ষেত্রফলটা বেরোবে। তাহলে নর্মালি এটা যদি অতিভুজ হয়, অতিভুজটা কিন্তু দৈর্ঘ্য থেকে এটা থেকে কি হয়, বড় হয়, তাহলে এটা কি করে বেরোবে না a স্কোয়ার প্লাস a স্কোয়ার রুট ওভার অফ হয়েছে। তাহলে দেখো কি বেরোচ্ছে 2a স্কোয়ার হয়েছে। আচ্ছা দেখো তো এটাকে কি এইভাবে লেখা যায়, একক, এই কথাটা কিন্তু লিখবে একক, এই কথাটা লিখবে, রুটের ভেতরে 2 লিখলাম, আর a ইন্টু এ, তাহলে দুটো এ আছে, বাইরে কটা বেরোবে, একটা এ বেরোবে, রুটের ভেতরে 2 কিন্তু একটাই, তাহলে তো 2 তো বেরোবে না, তাহলে কি হবে একটা এ বেরোলো আর রুট 2 থাকলো, তাহলে a রুট টু একক, এটা গেল আমার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এই জায়গাগুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি কি 7-এ একবার করেছিলাম, তবুও আমরা আবার একবার শিখে নিলাম, শিখতে তো দোষ নেই, ভুলে যেতেই পারি, আবার একবার দেখে নিলাম। তাহলে এবার দেখো আমরা যদি অঙ্কতে ঢুকি, তাহলে আমরা প্রথম 2 নম্বরের অঙ্কটা দেখি। 2 নম্বরের অঙ্কটা কি বলছে, বলছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য বলছে, দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থও বলে দিয়েছে, ঠিক আছে। আর ওই উঠানের মাঝখানে 3.5 ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পেতেছে বা পাতলাম, শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, ধরো এটা একটা আয়তক্ষেত্রাকার উঠান, হয়েছে। এবার কি করেছে, উঠানের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য কত 6 মিটার হয়েছে, প্রস্থ কত দিয়েছে 4.2 মিটার হয়েছে। এবার বলছে 3.5 ইন্টু 2.5, তাহলে শতরঞ্জিটা পেতেছে এখানে, এটা ধরলাম শতরঞ্জি, বলছে মাপের মাঝখানে বলেছে, তাহলে 3.5, তাহলে এইটা 3.5, দৈর্ঘ্যটা হচ্ছে 3.5 আর প্রস্থটা হচ্ছে 2.5 হয়েছে, এটা হচ্ছে শতরঞ্জি, শতরঞ্জি হয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার আর প্রস্থ হচ্ছে 2.5 মিটার। দিয়ে বলছে শতরঞ্জি বাদে
বাকি উঠানের ক্ষেত্রফল কত হিসেব করে লিখি। তাহলে আমাকে কিন্তু বার করতে হবে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমায় বার করতে হবে। এই যে পোর্শনটা রয়েছে, যেটুকু খালি অংশ রয়েছে, সেই খালি অংশটার আমায়, এটা ছিল 3.5, এটা হচ্ছে 2.5, এই যে খালি অংশ যেটা পড়ে আছে এর ক্ষেত্রফল কত সেটা আমাকে হিসেব করে বার করতে হবে। ওকে, চলো করি। তাহলে প্রথম কি বার করব না, আয়তকার উঠানের কি বার করব, আয়তকার উঠানের ক্ষেত্রফল বার করব। দেখো আয়তকার উঠানের ক্ষেত্রফল কত বলেছে, আমিনাদের বাড়ির উঠানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাই তো, দৈর্ঘ্য কত 6 মিটার, প্রস্থ কত 4.2 মিটার, অবশ্যই এটা বর্গ মিটার, এই কথাটা লিখব। তাহলে 6 দুগুণে 12, 6 4 24 রাখে 25, 25.2 বর্গ মিটার হয়েছে। এবার দেখো আমিনাদের বাড়ির উঠানের ক্ষেত্রফল আমি বার করে নিলাম। এবার শতরঞ্জি যেটা পেতেছে, যে শতরঞ্জিটা মাটিতে পেতেছে সেই শতরঞ্জিটার ক্ষেত্রফল কত। তাহলে দেখো শতরঞ্জির ক্ষেত্রফল সমান 3.5 ইন্টু 2.5 বর্গ মিটার। হয়েছে, তাহলে এটা গুণ করো, 25 5 125, 3 25 75, 75 12 কত হয় 87, 87, তাহলে একটা দুটো, দুটোর পর দশমিক, মানে 8.75 বর্গ মিটার। ওকে, তাহলে আমিনাদের বাড়ির উঠানের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম, শতরঞ্জির ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে টোটাল যেটা আছে এই যে উঠানের ক্ষেত্রফল থেকে যদি শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি এই জায়গাটা পেয়ে যাব, যে কতটা আমি ব্ল্যাঙ্ক রয়েছে বা ফাঁকা রয়েছে এই জায়গাটা, সেটা আমি পেয়ে যাবো না এই জায়গাটা। তাহলে এটা আমি বলতেই পারি যে শতরঞ্জি বাদে উঠানের ক্ষেত্রফল সমান আগে উঠানের ক্ষেত্রফল কত বেরিয়েছে 25.2 বর্গমিটার, মাইনাস শতরঞ্জির ক্ষেত্রফল কত বেরিয়েছে 8.75 বর্গমিটার। তাহলে এটা বিয়োগ করে দিলাম। দেখো এখানে এটা বিয়োগ করলে এখানে দশমিক পর একটা, এখানে দশমিক পর দুটো, কিছু নেই মানে শূন্য ধরবো। 5 আর কয় 10, 5 এ 10, 7 আর 8, 8 আর কয় 12, 4 এ 12, 8 আর 9, 9 আর কয় 15, 6 15, তাহলে 16.45 বর্গমিটার হলো সেই জায়গাটা, যে জায়গাটা ব্ল্যাঙ্ক পড়ে আছে। শতরঞ্জি পাতার পরেও যে জায়গাটা ব্ল্যাঙ্ক পড়ে আছে সেই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 16.45 বর্গমিটার। ক্লিয়ার? ক্লিয়ার।
আগে টোটালটা বার করে নিলাম, আয়তকার বাগানের ক্ষেত্রফল বা আয়তকার উঠানের ক্ষেত্রফল, সেখানে শতরঞ্জি পেতেছে তার ক্ষেত্রফল বার করে নিলাম, দিয়ে টোটালটা থেকে শতরঞ্জিটা বাদ দিয়ে দিলাম, তাহলে মাঝখানেটা পেয়ে গেলাম। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। ক্লিয়ার? নেক্সট দেখো 3 নম্বর অঙ্কটা বলছে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রের পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা বলে দিয়েছে 484 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে কি বলছে, বর্গাকার একটা পার্ক, এটা ধরলাম একটা বর্গাকার পার্ক, হয়েছে। এবার বর্গাকার পার্কের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা, পার্কের বাইরের চারিদিকে বলেছে কিন্তু, তাহলে হয়েছে, এইটা বার করতে হবে, এই জায়গাটা, এটা 3 মিটার চওড়া একটা রাস্তা রয়েছে হাউজিং কমপ্লেক্সের বাইরের চারিদিকে একটা রয়েছে রাস্তা, এইটা আমাকে বার করতে হবে, যে এই রাস্তাটার ক্ষেত্রফল কতটা সেটা আমায় বার করতে হবে। ঠিক আছে, দেখো কি বলছে, হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রের পার্কের বাইরের চারিদিকে 3 মিটার একটা চওড়া রাস্তা, তার মানে এই যেটা এটা কিন্তু কত মিটার, এটা হচ্ছে 3 মিটার, এই যে জায়গাটা 3 মিটার একটা চওড়া রাস্তা, তাই তো, 3 মিটার চওড়া একটা রাস্তা, 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তার মানে এই যে লেন্থটা, এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাই হচ্ছে তোমার 3 মিটার চওড়া রাস্তা। হয়েছে। এবার বলছে যে রাস্তা সমেত পার্কের পরিসীমা, সেটা দিয়েছে কত, এইটা দিয়েছে, এইটা দিয়ে দিয়েছে 484 পরিসীমাটা। তাহলে বলো তো কি দিয়েছে, রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা কত দিয়েছে, 484 মিটার। আচ্ছা, পার্কের পরিসীমা বলে দিয়েছে তো, তাহলে বর্গাকার ক্ষেত্র বলেছে, তাহলে 4টে বাহুই তো সমান, কি হ্যাঁ কি না, তাই তো। তাহলে পরিসীমাটা বলে দিয়েছে, ওকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমি বাহুগুলোর মান পেয়ে যাব না, একটা বাহু মানে সবকটাই বাহু। তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, 484/4 মিটার। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 121 মিটার। হয়েছে। তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের বাইরের একটা দৈর্ঘ্য হচ্ছে আমার কত বেরোচ্ছে, এটা এইগুলো 121 করে বেরোচ্ছে, 121 মিটার, সব কটা 121 মিটার করে। এটাও ধরো 121 মিটার, এটাও ধরো 121 মিটার। ঠিক আছে, 4টে বাহুর দৈর্ঘ্যই যেহেতু সমান, তাহলে 121 মিটার করে পাওয়া গেল। এবার আমাকে বলছে যে এইখানে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে ভেতরে দেখো এই যখনই একটা রাস্তা রয়েছে, রাস্তা সমেত পার্কের পরিধি বলেছিল তো, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রে পার্কের বাইরের চারিদিকে, হাউজিং কমপ্লেক্সের পার্কের বাইরের চারিদিকে, এইটা কিন্তু বাহির, এই যে এই জায়গাটা রাস্তাটা নিয়ে হয়েছে। তাহলে এবার দেখো, তাহলে রাস্তা সমেত বলেছিল, তাহলে রাস্তা বাদে যদি বলি আমি, রাস্তা বাদে বর্গাকার পার্কের
বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা কত ছিল? 121। তাহলে 121 মাইনাস এটা 3, এটাও তো 3, এদিকেও 3, এদিকেও 3। তাহলে নর্মালি যেহেতু এটা বর্গক্ষেত্র 2 বাদ যাবে, মানে 2 এই 3 3 করে দুবার বাদ যাবে। তাহলে আমি লিখতে পারি 2 × 3 হয়েছে মিটার। তাহলে 121 থেকে 6 মিটার বাদ গেল, হলো কত? 115 মিটার। হয়েছে? তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা বেরোলো, এটা একটা বাহুর দৈর্ঘ্য বের করলাম, ওখান থেকে পার্কের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এই যে 3 মিটার চওড়া রাস্তাটা, এটা বাদ দিলাম, মানে রাস্তা বাদে এই যে মাঝখানেটাই তো রাস্তা, এটা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রফলে কি হবে? বাহু স্কোয়ার, তার মানে 121 স্কোয়ার হবে, বর্গ মিটার। কত হবে এটা? 21 স্কোয়ার মানে হচ্ছে 441, তার মানে হচ্ছে 41 রইল। আচ্ছা, কত বেশি? 100 থেকে 21 বেশি, তাহলে 121 আর 21 142, হাতে আছে 4, 142 আর 4 146, 14,641 বর্গমিটার বেরোলো রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল। এবার রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত আছে দেখি। রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল ওটা কত? 115। তাহলে এটা কত হবে? 115 স্কোয়ার, বাহু স্কোয়ার, বর্গমিটার। এটা কত আছে? 5, তার মানে 5 স্কোয়ার 25, কত আছে? 11। 11-র পরের সংখ্যা দিয়ে গুণ, 11-র পরে কত? 12, 11 12 কত হয়? 132 হয়। তাহলে 13,225 মিটার, 13,225 বর্গমিটার বেরোলো রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল। তাহলে দেখো রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল পেয়েছি, রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল পেয়েছি। আচ্ছা, এটা যদি বাদ দিয়ে দিই টোটালটা থেকে, রাস্তা সমেত আর রাস্তা বাদে যদি বাদ দিয়ে দিই, তাহলেই তো পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কত বেরিয়েছে? 14,641 মাইনাস 13,225 বর্গমিটার। ঠিক আছে, তাহলে 5 আর 11, 6 11, এই পার্টটা আলাদা কিন্তু। 2 আর 3, 3 আর 4, 1 4, 2 আর 6, 4 6, 3 আর 4, 1 4, তার মানে 1416। এই 1416 বর্গমিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ক্লিয়ার হলো? এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার হলো? বোঝা গেছে? ওকে, এবার দেখো 5 নম্বরটা কি বলছে। বলছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। তাহলে ধরে নিলাম এটা আমাদের বাড়ি, এটা ধরো আমাদের বাড়ি, হচ্ছে এটা ধরলাম আমাদের বাড়ি। বোঝা গেল? এবার বলছে আমাদের বাড়ির পাশে আছে কাদের বাড়ি? পাপিয়াদের বাড়ি। তাহলে পাপিয়াদের বাড়িটার, পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। আচ্ছা, ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য বলছে 48 মিটার। এই যে জমিটা রয়েছে এটার দৈর্ঘ্য বলছে 48 মিটার, হচ্ছে, আর প্রস্থ বলছে 26 মিটার। ঠিক আছে,
বলছে পাপিয়া তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। তাহলে এইটা তো টোটাল ছিল, এবার 4 মিটার কিন্তু ছেড়ে দেবে, তার মানে এই গ্যাপটা হচ্ছে 4 মিটার। 4 মিটার এটা হচ্ছে গ্যাপটা। বলছে তাহলে পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। দেখো তাহলে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার ও প্রস্থ কত 26 মিটার হয়েছে। তাহলে দেখো এইখানটা খেলো, দেখো দেখো এই পার্টটা, হয়েছে, দুদিকে বাদ যাবে এটা। তাহলে এই যে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্যটা বলেছে 48 মিটার 26 মিটার, মাঝখানে তো 4 মিটার ছাড়তে হবে। তাহলে 4 মিটার নয়, অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা দুবার করছি না, এটা দৈর্ঘ্য এটাও তো দৈর্ঘ্য, তাহলে দুবার মানে 2 4 8 বাদ যাবে। তাহলে যে বাড়িটা তৈরি করছে তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। তাহলে বাড়ির দৈর্ঘ্য কত হবে, ছিল কত 48, বাদ যাবে কত 4 × 4 2 × 4 বাদ যাবে, তাহলে এটা কত হবে মিটার হচ্ছে। তাহলে এটা কত 48 - 8, তাহলে কত হচ্ছে মিটার, তার মানে কত 40 মিটার। বাড়ির প্রস্থ কত হবে, ছিল কত 26, 4 4 করে বাদ যাবে, তাহলে 2 × 4, তাহলে 26 - 2 4 কত 8, 26 - 8 মিটার মানে 18 মিটার হয়েছে। তাহলে যে 4 মিটার করে ছাড়লাম, 4 মিটার ছাড়লে দৈর্ঘ্যর দিক থেকে দুদিক বাদ যাবে, এদিকে বাদ যাবে এদিকে বাদ যাবে, প্রস্থর দিক থেকেও দুদিকে বাদ যাবে, 4 4 8 করে বাদ চলে গেল। তাহলে বাড়ির দৈর্ঘ্য হলো 40 মিটার, প্রস্থ হলো 18 মিটার। আমাকে কি বলেছে যে হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়িটি তৈরি করবে, তার মানে কী বার করতে হবে ক্ষেত্রফল। তাহলে অতএব বাড়ির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য কত বেরোলো 40, প্রস্থ কত বেরোলো 18, এটা কি হবে বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত হবে, দেখো 40 আর 18, 4 18 কত হয় 72, 72 লিখলাম, পাশে একটা শূন্য, 720 বর্গ মিটার জায়গা জুড়ে হচ্ছে পাপিয়াদের বাড়ি। বোঝা গেল, আমায় কিন্তু এটাই চেয়েছে যে পাপিয়াদের কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে, তার মানে পাপিয়াদের বাড়ির ক্ষেত্রফল হচ্ছে 720 বর্গ মিটার, তার মানে 720 বর্গ মিটার জায়গা জুড়ে পাপিয়াদের বাড়িটা। ক্লিয়ার, ক্লিয়ার তো, একদম পার্ট বাই পার্ট করে দেখো করা আছে। ওকে, এবার দেখো 6 নম্বরেরটা কি বলছে যে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য বলছে 15 সেন্টিমিটার আর প্রস্থ 8 সেন্টিমিটার। তাহলে দেখো 6 নম্বর বলছে আয়তকার এটা একটা কাগজ, তাই তো, আয়তকার এটা একটা কাগজ, দৈর্ঘ্যটা কত বলছে 15 সেন্টিমিটার হয়েছে, আর প্রস্থ বলছে কত 8 সেন্টিমিটার হয়েছে। তাহলে এবার ভালো করে খেয়াল করে দেখো, যদি এটা 8 সেন্টিমিটার হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য × প্রস্থ,
তাই তো নাকি? তাহলে আয়তক্ষেত্রকার কাগজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কি জানি আমরা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এটা দৈর্ঘ্য, এটা কি প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে, তাহলে দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার, আর প্রস্থ কত? 8 সেন্টিমিটার। তাহলে 8 15 কত? 120 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, পেলাম তো? এবার ও কী করছে, বলছে পরের যে টার্মগুলো বলেছে যে আয়তক্ষেত্র কাগজের প্রস্থ যদি 1 থাকে, তাহলে প্রস্থটা কত ছিল? 8 টাকায় 8ই রেখে দিচ্ছে। আর কি করছে, ক্ষেত্রফলটাকে এই দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করছে। তাহলে দৈর্ঘ্য ছিল কত? তাহলে এরটা দেখো, তাহলে এরটা কি বলছে, যদি দীপু আয়তক্ষেত্রকার কাগজের প্রস্থ একই রেখে, তাহলে প্রস্থ কত আছে? আয়তক্ষেত্রকার কাগজের দৈর্ঘ্যটা দ্বিগুণ করছে। দৈর্ঘ্য কত ছিল? 15 সেন্টিমিটার ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 30 সেন্টিমিটার। আর প্রস্থ কিন্তু একই রাখছে, প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার, একই থাকছে। দিয়ে বলছে তাহলে ক্ষেত্রফলটা কেমন হবে দেখো। তাহলে আয়তকার কাগজের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 30 ইন্টু 8 কি বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো 30 8 কত হয়? 3 8 24, 240 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে আগে কত বেরিয়েছিল? 120, এখন কত বেরোলো? 240। কেন বেরোলো? না, দৈর্ঘ্যটাকে আমরা দ্বিগুণ করেছি। তাহলে আয়তক্ষেত্রের কোনো কাগজই হোক, যাই হোক, বা ক্ষেত্রে যাই হোক, সেটা যদি আমাকে দৈর্ঘ্যটা দ্বিগুণ করা হয়, ক্ষেত্রফলও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। বোঝা গেল? আগেরটার থেকে আমি প্রস্থটাকে একই রেখে দৈর্ঘ্যটাকে ডবল করলাম, ক্ষেত্রফলও ডবল হয়ে গেল। আবার বিয়েরটা বলছে দৈর্ঘ্য একই রেখে প্রস্থটাকে ডবল করছি। তাহলে দৈর্ঘ্য কত ছিল? 15 সেন্টিমিটার হয়েছে। প্রস্থ কত ছিল? 8, ওটাকে ডবল করব, 8 ইন্টু 2 সেন্টিমিটার, তাহলে কত হলো? 16 সেন্টিমিটার হয়েছে। তাহলে এর ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত? 15, প্রস্থ কত? 16 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। 6 15 90, ঠিক আছে, 6 15 90, 15 কে 15 9 24, 240। তাহলে দেখো এটাও কিন্তু সেই 240ই বেরোচ্ছে, হয়েছে। তাহলে আমি যদি দৈর্ঘ্যকেও দ্বিগুণ করি, তাহলে ক্ষেত্রফলও দ্বিগুণ হলো। যদি প্রস্থ দ্বিগুণ করি, প্রস্থ দ্বিগুণ করছি দৈর্ঘ্যকে একই রেখে, সেক্ষেত্রেও ক্ষেত্রফল দ্বিগুণ। তার মানে আমি বোঝাতে চাইছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যেটা আছে নর্মাল, সেটা রেখে যেটা বেরোচ্ছে, তারপরে দৈর্ঘ্য একই রেখে যদি প্রস্থ ডবল করি, সেক্ষেত্রেও ক্ষেত্রফল দ্বিগুণ। আবার প্রস্থ একই রেখে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, সেক্ষেত্রেও ক্ষেত্রফল দ্বিগুণই হবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? হয়েছে। এবার সিএ বলছে দেখো, বলছে দৈর্ঘ্য প্রস্থ দুটোই যদি দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে ক্ষেত্রে কি চেঞ্জ হবে দেখো।
কত বলছে, আমি সি এরটা বলছি এবার। আয়তক্ষেত্রকার কাগজের দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই দ্বিগুণ। দৈর্ঘ্য কত, 15 ছিল, তাহলে দ্বিগুণ করছি, তাহলে 15 দুগুণে কত হবে, 30 সেন্টিমিটার। প্রস্থ কত ছিল, 8, তাহলে 8 × 2 সমান 16 সেন্টিমিটার হয়েছে। তাহলে সেক্ষেত্রে আয়তক্ষেত্রকার কাগজের ক্ষেত্রফল কত হবে, যদি দৈর্ঘ্য প্রস্থ দুটোই দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, 30 × 16 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 3 × 16 48, 480 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার একক যেন সবসময় ঠিকঠাক করে লেখা হয়। তাহলে আগে কত বেরিয়েছিল, 120, 8 15 কত ছিল, 120 বেরিয়েছিল এখানটা প্রথমে যেটা ছিল। এখন কত বেরোলো, 480। তাহলে দুটোই যদি দ্বিগুণ করি, দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, প্রস্থও দ্বিগুণ করলাম, তাহলে ক্ষেত্রফল কত গুণ হচ্ছে, 4 গুণ। এটাও 2, এটাও 2, 2 2 4। তাহলে আগে বেরিয়েছিল 120 নর্মাল, এখন যদি দুটোই ডবল করে দিলাম, এখন বেরোলো 480। তাহলে 480 120 কত গুণ, 4 গুণ। তাহলে ক্ষেত্রফল কিন্তু 4 গুণ পরিবর্তন হলো, হয়েছে। এবার ডি এরটা বলছে যদি দুটোই অর্ধেক করে দেওয়া হয়, বলছে দৈর্ঘ্য ও প্রস্থ দুটোই যদি অর্ধেক করে দেওয়া হয়, তাহলে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, ছিল 15, এখন অর্ধেক করলাম, তার মানে 15/2 সেন্টিমিটার। প্রস্থ 8/2 সমান 4 সেন্টিমিটার হয়েছে। তাহলে এর ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, 15/2 × 4, তাহলে 2 হচ্ছে, তাহলে কত, 15 দুগুণে 30, 30 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। তাহলে প্রথম কত বেরিয়েছিল 120, এটা কত 30, তাহলে 120 থেকে 30 কত, 1/4, তাই না। 120 ছিল, এখন বলছে 30 হলো, তাহলে 30 দিয়ে ভাগ করা মানে কত হলো, 4, তার মানে 1/4 ভাগ হবে, 1/4 হবে যদি দুটোকেই আমরা অর্ধেক করে দিই। ক্লিয়ার, বোঝা গেল। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রকার কি, আয়তক্ষেত্রকার কাগজের ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ দিল, ক্ষেত্রফল বার করলাম, তাকে বাড়ানো কমানো ডবল যা খুশি করলো হলো। দৈর্ঘ্য ডবল করলো, প্রস্থ ডবল করলো, দুটোকেই হাফ করলো, আবার একে ডবল, দৈর্ঘ্যকে একই রেখে প্রস্থ ডবল, প্রস্থকে একই রেখে দৈর্ঘ্যকে ডবল, এসব করে যেটা বেরোলো এই ব্যাপার। তাহলে এটা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, ধরো এটাই বর্গক্ষেত্রের ক্ষেত্র হলো, কারণ এখানে যা কিছু সবই তো বর্গক্ষেত্র নিয়ে, এই আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র নিয়ে। তাহলে আয়তকার ক্ষেত্র তো আমরা দেখলাম, তাহলে যদি এবার বর্গক্ষেত্র হয়, ধরো একটাই ধরলাম, এটা জাস্ট একটা র্যাপ আপ করছি বা জাস্ট একটা দেখাচ্ছি, ধরো বর্গক্ষেত্র দেখলাম, হয়েছে। বর্গক্ষেত্রে 4টে বাহু সমান, সেক্ষেত্রে একটা ধরিয়ে নিলাম, এটা 15 সেন্টিমিটার সব কটাই, তাই তো। তাহলে এবার এর ক্ষেত্রে দৈর্ঘ্য যা প্রস্থও তাই তো, এর তো কোনো চেঞ্জ নেই, তাই তো নাকি। তাহলে সব কটা বাহুই তো সমান, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার, বাহু কত করে 15, তাহলে 15 স্কোয়ার মানে কত, 15 × 15, তাই তো, বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। এবার দেখো এখানে একটা শর্টকাট শিখিয়ে দিই, মাথায় মনে রাখবে, গুণগুলো তাড়াতাড়ি করা যাবে। দেখো যদি 5 থাকে না, যদি 5 থাকে তাহলে 5 5 কত হয় 25, এখানে কত হচ্ছে 1, 1-এর পরের সংখ্যা কি 2, তাহলে 2 1 কে 2 হয়ে গেল 225। আবার ধর এরকম আছে 35 35 আছে, তাহলে 5 5 25,
আর এখানে 3 আছে, 3-এর পরের সংখ্যা কি 4, তাহলে 3 4-এ 12, 1225। বোঝা গেছে? আবার ধরো 45 বা আর একটু বড় করে ধরো, বড় করে করছি 65 আর 65, তাহলে 5 5-এ 25, 6 6 6 7-তে এটা 6 আছে, তাহলে 6-এর পরের সংখ্যা কি 7, তাহলে 6 7-তে 42 হয়েছে। আবার ধরো 75 75 আছে, তাহলে 5 5-এ 25, 7 8-এ 56, এগুলো এক চান্সে বেরিয়ে যাবে। ঠিক আছে, এগুলো শর্টকাট একটা। ওকে, এগুলো আমরা টুকটুক টুকটুক করে শিখবো, আমাদেরই সুবিধা, গুণ করতে হবে না বেশি, টুকটুক করে এগুলো শিখে রাখলে গুণ করতে হবে না। তাহলে 15 15 কত হলো? 225 বর্গ সেন্টিমিটার। এবার কি করলো, বলছে একটা বাহু, এই বাহুটাকে দ্বিগুণ করা হলো, তাহলে দ্বিগুণ করলো, তার মানে 15 যেটা ছিল বাহু, বাহু কত ছিল? 15 সেন্টিমিটার, একে দ্বিগুণ করলাম ইন্টু 2, তাহলে কত হলো? 30 সেন্টিমিটার, তাই তো? তাহলে 30 সেন্টিমিটার যদি হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে তখন? 30 স্কোয়ার, মানে 30 ইন্টু 30 বর্গ সেন্টিমিটার, তাহলে 3 3-এ 9, দুটো শূন্য বসে গেল, 900 বর্গ সেন্টিমিটার হয়েছে। আবার যদি দেখা গেল অর্ধেক করে দিল, বাহুটাকে অর্ধেক করে দিল, তাহলে বাহু ছিল কত? 15, তাহলে অর্ধেক করলো, মানে এখন বাহুর দৈর্ঘ্য কত হলো? 15/2 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত হবে? 15/2 তার হোল স্কোয়ার, তার মানে 15/2 ইন্টু 15/2 গুণ করে দিলেই হয়ে গেল বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 7.5 ইন্টু 7.5। আর দেখো এখনই শেখালাম না, দুটো 5 আছে, 5 5-এ 25, 7 আছে, 7-এর পরের সংখ্যা কি? 8, তাহলে 7 8-এ 56, মুখে মুখে হয়ে যাচ্ছে, দেখেছো? একটা দুটোর পর দশমিক, 56.25, এটা কি? বর্গ সেন্টিমিটার। বোঝা গেল? এই ধরনের টুকটুক জিনিসগুলো যদি আমরা একটু একটু করে করি, তাহলে কিন্তু সুবিধা হবে। তাহলে প্রথম একটা বাহু ছিল, সেটাকে আমি ডবল করলাম, আবার সেটাকে অর্ধেক করলাম। তাহলে ভেবে দেখো, যখন 56.25 হলো, এই 225-এর কত? এটা কত? কম হচ্ছে, অনেকটা কম। আর 225 যদি এটাও ধরি 450, 225-এর ডবল কত? 450, তার ডবল হচ্ছে 900। তাহলে অ্যাকচুয়ালি 225-এর কত গুণ? 900টা 225-এর কত গুণ? 900 225-এর কত গুণ? কত গুণ? 4 গুণ হচ্ছে না? তাহলে আমি যদি বড় ক্ষেত্রে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য ডবল করে দিই, তাহলে ক্ষেত্রফল কত বেড়ে যাবে? 4 গুণ বাড়বে। আর যদি অর্ধেক করি, তাহলে কত হবে? 56.25, মানে এটা কত হচ্ছে? 56.25, মানে তোমার হচ্ছে এটা 56 দুগুণ 112, 113, 113 দুগুণ 226, তার মানে ওটাও এই 1/4 কাছাকাছি হচ্ছে, 1/4। তার মানে এটাও কিন্তু গল্পই একই। তাহলে এরকমই একটা দেখো, এই 6-এর দাগে যেটা করলাম, 7-এরও অঙ্ক একটা এরকম টাইপের আছে বড় ক্ষেত্র, ওটা করবে বাড়িতে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই বলবে, আমি করে দেবো আবার। ওকে, তো এরপরে দেখো 8 নম্বর। এবার একটা মনে হতে পারে যে স্যার ওটা তো 5 5 সমান আছে তাই হচ্ছে, যদি ওটা যদি সমান না থাকতো তাহলে কি হতো? 75 আছেন, আপনি বলে দিচ্ছেন যে 5 5-এ 25, 7-এর পরের সংখ্যা কত? 8 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 7 8-এ 56 আর 25 5625। যে কোনো 5-ওয়ালা সংখ্যা থাকলে এগুলো হবে সেম হলে। আচ্ছা যদি এরকম হয় 75 আর 85 গুণ করলে কী হবে? তখন এই 5-এ 5-এ যেটা 25 বসাচ্ছি, ওখানে 75 বসাবো মনে মনে। হয়েছে। 7 আর 8-এর মধ্যে কে বড়? 8 বড়। যে বড় স্কোয়ার করে -1 করব, তাহলে বড়টাকে 8,
তাহলে 8 স্কোয়ার করে 1 বিয়োগ, তাহলে 64 থেকে 1 বিয়োগ করলে কত 63, আর এখানে কত হচ্ছে 75। এটা হয়ে গেল আনসার 6375। বোঝা গেছে? এটা যদি গ্যাপটা 10 থাকে এবং যদি চেঞ্জ হয়, তাহলে আবার এরকম 95 আর 105 আছে, তাহলে কি করব? আলাদা তো না, 95 105, তাহলে 5 5-এ তখন বসাবো কি 75। বড় কত কে 10 বড়, তাহলে 10 স্কোয়ার করে 1 বিয়োগ, 10 স্কোয়ার কত 100, 100 থেকে 1 বিয়োগ করলে 99 আনসার 9975। বোঝা গেছে? এরকম টুকটুক টুকটুক করে আমরা শর্টকাটগুলো কিন্তু শিখবো। এতে করে কি হবে না, তোমরা গুণ করার এই যে ব্যাপারটা ধরে ধরে যে গুণ করা, ওই গুণ করার সময়টা লাগবে না, তো হুট করে বলে দিতে পারবে। এগুলো যদি টুকটাক করে শিখতে থাকো তাহলে কী হবে বলতো, গুণগুলো খুব সহজে হবে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ধর এরকম হতে পারে 121-এর, যেমন আগের দিনই দেখাচ্ছিলাম, বা আগের অঙ্কগুলো ধরো 121-এর স্কোয়ারটা আমি ফট করে বার করলাম। 121-এর স্কোয়ার মানে 121 ইন্টু 121, তাই তো? তার মানে 121-এর স্কোয়ার বার করছি, তাহলে 121 ইন্টু 121। এর শর্টকাটটা কেমন? 100, 100 থেকে 21 কত বেশি? 21 বেশি। যত বেশি 121 থেকে 100 হচ্ছে 21 বেশি, যত বেশি তার স্কোয়ার। তাহলে 21-এর স্কোয়ার কত 441, তাহলে শুধু এই 41টা নামবে, 4টা হাতে থাকবে, আর যে সংখ্যাটা আছে তার সঙ্গে 21 যোগ হবে। তাহলে সংখ্যাটা কত ছিল 121, তাহলে 121 প্লাস কত বেশি 100 থেকে 21 বেশি, এটা যোগ করব। তাহলে 121 আর 21 মানে 142, হাতে কত আছে 4, এটাও যোগ করে দেবো। তাহলে কত হলো 146, আর বেরিয়েছিল কত 41। হ্যাঁ দেখো, বোঝা গেছে? এই ধরনের শর্টকাটগুলো কিন্তু আমরা একটু একটু করে শিখতে পারি। 121 যত কম বা যত বেশি তত স্কোয়ার হয়েছে, তাকে রেসপেক্টিভ কোড দিয়ে গুণ করবে, তার আগে সংখ্যাগুলো থেকে যোগ বা বিয়োগ করতে হবে। যদি বেশি হয় যোগ করব, যদি কম হয় বিয়োগ করব। বোঝা গেছে? তাহলে এরকম করে বাড়িতে প্র্যাকটিস করবে। যদি না হয় অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাকে জানাবে, আমি শিখিয়ে দেবো। ঠিক আছে? টুকটুক টুকটুক করে জিনিসগুলো আমরা কিন্তু শিখবো। ওকে, চলো 8-এর অঙ্কটা দেখো। আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। বলছে ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা আছে এবং 2.25 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া মাপে দুটি জানলা আছে। বলছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত? দেখো, তাহলে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে? যে ক্লাব ঘরটা রয়েছে নর্মালি, ধরো সেই ক্লাব ঘরের মেঝেটা তো সেই আয়তকারই হবে, তাই না? হবে তো? ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল বার করতে বলেছে, সেখানে তো দৈর্ঘ্য প্রস্থ কত বলেছে? দৈর্ঘ্যটা বলেছে 7.2, প্রস্থ কত বলেছে 5.5 হয়েছে মিটার এগুলো। তাহলে আমাকে বলেছে ক্লাব ঘরের ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত 7.2 মিটার, প্রস্থ কত 5.5 মিটার, তাহলে বর্গ মিটার হয়েছে। তাহলে এখানটা দেখো, তাহলে 72 আর 55 এই গুণটাও করে নিতে পারো এক লাইনে। 5 দুগুণে 10, দেখো এবারে কোনাকুনি গুণ করো। 5 7 35, 5 দুগুণে 10, 35 আর 10 45, হাতে কত আছে 1, 46, 46 এর 6 4 কটি করছো। এবার 5 7 35, 35 আর 4 39, 1 2, তার মানে এখানে অর্থাৎ 39.60 বর্গ মিটার। এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফলটা, যেটা বলছে যে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত, আর মেঝে সিমেন্ট করতে যদি প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে। তাহলে 1 বর্গ মিটারে যদি 62 টাকা পড়ে, তাহলে অ্যাকচুয়ালি মানে মেঝেটা তো এত বর্গ মিটার, তাহলে খরচ হবে
খরচ কত হবে 39.60 ইন্টু 62, ঠিক আছে, টাকা। তাহলে 1 বর্গমিটারে যদি 62 টাকা লাগে, তাহলে 39.60 বর্গমিটারে কত লাগবে? বেশি তো, বেশি হলে কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে গুণ করব। এবার দেখো তাহলে কি বলছে, ক্লাব ঘরে মেঝের ক্ষেত্রফলটা আমরা বার করলাম 39.60। এবার বলছে খরচ কত পড়বে যদি সিমেন্ট করতে যাই। তাহলে 1 বর্গমিটারে যদি 62 টাকা খরচা হয়, তাহলে 39.60 বর্গমিটারে কত খরচা হবে? বেশি হবে। বেশি হলে কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে 62 দিয়ে এটাকে যদি গুণ করা হয়, মোটামুটি দেখবে 62 শূন্য, 6 দুগুণে 12, 6 6 36 আর 1 37, তার মানে 372, 2 নামলো। আচ্ছা, হাতে রইল 37 ওদিকে, 42, 62, 9, 9 দুগুণে 18, 6 9 54 আর 55, 55, তাই তো? তার মানে হচ্ছে 5। আর এদিকে হচ্ছে 62, 3 দুগুণে 6, 3 6 18 আর 19, হ্যাঁ 19, তার মানে 19 আর ওদিকে 5, 19 আর 5 কত হচ্ছে? 24, তার মানে হচ্ছে 2455, 2455, এটা দশমিক আছে দুটো। এই টাকাটা কিন্তু 2455 টাকা 20 পয়সা, এটা কিন্তু তোমার ওই সিমেন্ট করতে খরচা পড়বে। বোঝা গেছে? এটা গেল 1 নম্বর পার্টটা। ওকে, দেখো বিয়ে বলছে দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত ছিল? 7.2, প্রস্থ কত ছিল? 5.5, ইন্টু উচ্চতা কত ছিল? 4.2, ক্ষেত্রফল মানে বর্গমিটার। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 5 আর 2 7, 5 আর 7 12, 12.7, এটা হচ্ছে 4.2 বর্গমিটার। তাহলে গুণ করে দাও এবার। তাহলে এটা বেরোলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, মানগুলো বসালাম। এটা দেখবে বেরোবে যেটা 106.68 বর্গমিটার, ঠিক আছে। এটা গেল। সিএরটা কি বলেছে? ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল। ছাদের ক্ষেত্রফল কি বেরোবে? আগে যেটা বেরিয়েছিল সেটাই, 39.60 ছাদের ক্ষেত্রফল। নিচের মেঝেটাও যা, ওপরের ছাদটাও তো তাই। তাহলে ছাদের ক্ষেত্রফল কত হবে? 39.60 বর্গমিটার। তাহলে হলো। এবার বলছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হচ্ছে, দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে। আচ্ছা, প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা জানলা বাদে ঘরের ভিতরের দিকে 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে? তাহলে দেখো দরজার ক্ষেত্রফল কত হবে? দরজার ক্ষেত্রফল কত? 3 মিটার লম্বা আর হচ্ছে 1.8 মিটার চওড়া। দরজার ক্ষেত্রফল একটা 3 আর একটা হচ্ছে 1.8 বর্গমিটার, তাই তো? তাহলে 3 18 54, মানে 5.44 বর্গমিটার, ঠিক আছে। কটা জানলা? দরজা একটাই, তাহলে ওটা 1 দিয়ে গুণ। জানলা ক্ষেত্রফল কত হবে? 2.25 ইন্টু 1.8 বর্গমিটার, এটা কত হবে? দেখবে 4.05 বর্গমিটার। তাহলে এবার এটা জানলা কটা আছে? দুটো। তাহলে দুটো জানলা, একটা জানলা যদি এটা হয়, তাহলে দুটো জানলা দৈর্ঘ্য কত হবে? 2 ইন্টু 4.05, তার মানে 2 5 10, 2 4 8, 8.10 বর্গ মিটার। তাহলে দরজা জানলা যদি বাদ দিয়ে দিই, তাহলে তার কত ক্ষেত্রফল হবে? দরজা জানলা বাদে ঘরের ভিতরের দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে দরজা কত? 5.4, জানলা কত? 8.10। তাহলে এগুলো টোটালটা থেকে আমার কত বেরিয়েছিল?
চার দেওয়ালের ক্ষেত্রফল কত পেয়েছিল 106.68। তাহলে দরজা জানলা যদি আমি বাদ দিয়ে দিই, দরজা ও জানলা বাদে ঘরের ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, ছিল কত 106.68 মাইনাস দরজার কত বেরোলো 5.4, একটা দরজা, দুটো জানলা কত বেরোলো 8.10 বর্গমিটার হয়েছে। এটা কত বেরোবে, এটা বিয়োগ করো, 93.18 বর্গমিটার। এটা দরজা জানলা বাদে ঘরের ভিতরে চার দেওয়ালের ক্ষেত্রফল হলো। ঠিক আছে, এবার এইটা বলছে চুনকাম করতে 12 টাকা খরচা হয় প্রতি বর্গমিটারে। তাহলে প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা জানলা বাদে ঘরে চার দেওয়াল ও ছাদ। আচ্ছা আচ্ছা, দরজা জানলা বাদে ঘরে চার দেওয়াল আর হচ্ছে ছাদটা। তাহলে ছাদের ক্ষেত্রফল কত ছিল এইটা, তাহলে চার দেওয়াল যদি ধরি তাহলে এটা কত বেরোলো 93.18, আর ছাদটা কত বেরোলো 39.60। 8 6 রাখে 7 9 3 12 9 3 12 রাখে 13, 132.78, তাই তো? এটা বেরোলো তো। এইটা যদি, এইটা হচ্ছে বর্গমিটার, 1 বর্গমিটারে 12 টাকা, তাহলে 12 এত বর্গমিটার কী হবে 12 দিয়ে গুণ হবে, এটা করে দেখবে, যেটা বেরোবে 8 12 96, 7 12 84, 84 আর 9 9 4 13 93, 36, আর এটা হচ্ছে 12 দুগুণে 24, 24 আর 9 33, 12 13 হচ্ছে 156, 156 3 159, তার মানে 1593 টাকা 36 পয়সা। এই টাকাটা কিন্তু টোটাল খরচা হবে। ঠিক আছে, বোঝা গেল? সো এই ছিল আমাদের পূর্বপাঠের প্রণোচনার কোষে দেখি 1.1। ওকে, মোটামুটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের কনসেপ্টটা ক্লিয়ার করার আমি চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমায় জানাবে। ওকে, তো এখান থেকে আরও এমসিকিউ এসএকিউ পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে এলআরএনআর অ্যাপটি ডাউনলোড করো এবং অবশ্যই ব্যবহার করবে, খুব নিজের মতো করে ব্যবহার করবে। ওকে, সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ।